আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়ে। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। হে মোর দুর্ভাগা দেশ, মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু ভুলে দাও নাই স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। হে মোর দুর্ভাগা দেশ, মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রসে দুর্ভিক্ষের দ্বারে বসে, বিধাতার রুদ্র রসে দুর্ভিক্ষের দ্বারে বসে, ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। হে মোর দুর্ভাগা দেশ, শতেক শতাব্দী ধরে নামে সেরে অসম্মান ভার মানুষের নারায়ণে, তবুও করোনা নমস্কার। তবু নত করে আঁকে দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার তলে হীনপতিতের ভগবান। অপমানে হতে হবে সেটা তোরে সবার সমান। হে মোর দুর্ভাগা দেশ, দেখিতে না পাও তুমি মৃত্যু দূত দাঁড়ায়েছে দ্বারে, অভিশাপ আঁকি দিল তোমার জাতের অহংকারে। সবারই না যদি ডাকো এখনো সরিয়া থাকো, আপনার বেঁধে রাখো চৌদিকে জড়ায় অভিমান। মৃত্যু মাঝে হবে তবে চিতা ভস্মে সবার সমান। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। লকডাউন, জেল, ডিটেনশন ক্যাম্প, রাজনৈতিক বন্দী, বন্দীদের মুক্তির আন্দোলন ইত্যাদি নিয়ে আমাদের কোয়ারেন্টাইন দিনলিপির আজকের পর্বে বিশেষভাবে থাকছে রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবির কথা। আমরা জানি যে রাজনৈতিক বন্দী অর্থাৎ যারা বন্দী হয়েছেন তাদের রাজনৈতিক বিশ্বাসের জন্য অথবা রাজনৈতিক বাধ্যবাধকতায়, কোনো নির্দিষ্ট অপরাধের জন্য নয়, তাদেরকেই আমরা রাজনৈতিক বন্দী বলে জানি। আমাদের দেশে রাজনৈতিক বন্দীর অনেক ধরন, অনেক ক্যাটেগরিজ আছে। মানবাধিকারের কাজের জন্য কেউ রাজনৈতিক বন্দী হন, কেউ বামপন্থী রাজনীতিতে বিশ্বাসের জন্য রাজনৈতিক বন্দী হন, কেউ আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য রাজনৈতিক বন্দী হন, কেউ তার ধর্মের পরিচয়ের কারণেই রাজনৈতিক বন্দী হয়ে যেতে পারেন, কেউ তার জাতিগোষ্ঠীর পরিচয়ের কারণে রাজনৈতিক বন্দী হয়ে থাকেন। বিশেষ বিশেষ পরিস্থিতিতে এরকম ঘটতে আমরা দেখেছি। আজকের এই পর্বে বিশেষত আমরা যাদের কথা বলবো তারা তাদের বামপন্থী রাজনৈতিক বিশ্বাসের কারণে এবং দেশের দরিদ্রতম শ্রমজীবী জনতার
পক্ষে দাঁড়িয়ে মানবাধিকারের কথা বলার জন্য আজকে বন্দী হয়েছেন। এই গোটা পর্বটি জুড়ে আমরা শুনব কবি, লেখক, বুদ্ধিজীবী ও শিল্পী মহলের বেশ কিছু বিবেকবান মানুষের বক্তব্য এই বিষয়টিকে নিয়ে। এবং এই পর্বটি জুড়ে কথার মাঝে আমরা শুনব রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, কবির সুমন, প্রতুল মুখোপাধ্যায়, মৌসুমী ভৌমিক এবং বিপুল চক্রবর্তীর গান ও একটি কবিতা। শুরুতে এই পুরো ঘটনাটির একটি প্রেক্ষিত নির্মাণ করবেন লেখক অরুন্ধতী রায়। So now the coronavirus has made its way into some of India's most crowded jails, particularly the Arthur Road jail, where our best activists, lawyers, academics have been imprisoned, and it's really important for them to be released immediately. Many of those who have committed serious crimes are being released, but not these most wonderful people. I'm sure many of you have been following the mass media's recent discovery of the quote-unquote faceless migrant worker. The situation of near starvation that the Indian working class finds itself in isn't because of COVID alone, but because of decades of economic policy that has devastated the countryside, driven people out of their villages and into the cities where they have found this very precarious work. Those of us who've been warning about this for years, which includes the people that are now in jail, people like Sudha Bhardwaj, Mahesh Raut, Varvara Rao, Shoma Sen, Surendra Gadling, Rona Wilson, and of course Anand Teltumde ought to be released immediately. Gautam Navlakha in Tihar and Professor G.N. Sai Baba, who is 90% disabled, confined to a wheelchair and serving a life sentence in solitary confinement in Nagpur, must be released immediately. So this is Arundhati Roy just joining with thousands of others who are demanding the immediate release of these very extraordinary people. We cannot afford to risk their lives and their health in this absolutely cruel way. তোমার কাছে প্রথম শোনা অন্য নাম ভিয়েতনাম, তোমার কাছে প্রথম শেখা গোরকি চেকাভ আগুন শিখা। আগুন লেগেছে অগ্নিবাণ তোমার গলায় শুনেছি গান। আগুন লেগেছে অগ্নিবাণ তোমার গলায় শুনেছি গান। তোমার কথা বলতো সবাই ফিস ফিসিয়ে অন্ধকারে, তুমি ছিলে আমার কাছে অস্ফুট এক গল্প কথা। ও ফেরারি ভাই আমার, ও ফেরারি ভাই আমার, ও ফেরারি ভাই আমার, ও বন্দি ভাই আমার। অরুন্ধতী রায় অনেকের সাথে সোমা সেনের কথা উল্লেখ করলেন। অধ্যাপিকা সোমা সেন, যিনি গত 2 বছর ধরে রাজনৈতিক বন্দী হিসেবে জেলে। আমরা রেডিওর পক্ষ থেকে কথা বলবো সোমা সেনের কন্যা, চলচ্চিত্র নির্মাতা কোয়েল সেনের সাথে। কোয়েল, তোমাকে যেটা প্রথমে আমি জিজ্ঞেস করতে চাইছিলাম, গতকাল একটা খবরে আমরা পড়লাম যে বাইকুল্লা জেলে একজন কোভিড পেশেন্ট পাওয়া গেছে, এক মহিলা ওয়ার্ডে। তো ওই জেলেই তো তোমার মা আছেন। হ্যাঁ, তো এইটার পরে কি হলো, মানে তোমরা কি করলে বা জেল থেকে তোমাদের কিছু বলা হলো কিনা একটু যদি বলো। একদম এখনকারটা দিয়ে শুরু করি। হ্যাঁ, তো বেসিক্যালি যখন কোভিড এর লকডাউনটা অ্যানাউন্স করা হয় তখন
আমাদের মোলাকাত মানে বেসিক্যালি ফিজিক্যাল মিটিং যেটা আমরা জেলে যে করি সেটা ওরা বন্ধ করে দেয়। অ্যাকচুয়ালি 2 মাস ধরে আমাদের কোনোই যোগাযোগ ছিল না মার সঙ্গে। আর আমার মার সঙ্গে যে সুধা ভরদ্বাজ আরেকজন আছে, ওনারও মেয়ে আছে আনু। তো আমরা দুজনেই ওয়েট করে যাচ্ছি, আর কোনো ফোন বা কোনো কন্ট্যাক্ট আসেনি। যেহেতু সেটা ওদের করার মানে দের ইজ আ কোর্ট অর্ডার যে কোভিড এর সময় আন্ডার ট্রায়ালস আর কনভিক্টস দের ফোন কল সিস্টেম অ্যালাউ করবে। আর কোনো একটা জানি না অ্যাডমিনিস্ট্রেটিভ বা কোন প্রবলেমের জন্য আমরা ফোন কলও পাইনি প্রায় 2 মাস। আমি লিটারালি 4 দিন আগে মার খবর পেয়েছি, মানে এতদিন ধরে কোনো খবর নেই, কোনো যোগাযোগ নেই। আমরা জেলে রিপিটেডলি বাইকালা জেলে কল করে যাচ্ছি, বাট সুপ্রিটেন্ডেন্ট এরা সবাই বলেছে যে আমরা তো ফোন কল করে ফেলেছি, আপনাদের আত্মীয়দের কেন কল আসেনি আমরাও জানি না। মানে ইটস জাস্ট আ ল্যাক অফ কোঅর্ডিনেশন between administrative bodies and authorities. তো আই থিঙ্ক দ্য রিজন ওরা যেটা স্টেট করছিল যে আন্ডার ট্রায়ালদের নাকি ফোন কল করতে অ্যালাউ করা হবে না। যাই হোক, তারপরে 2-3 দিন আগে মা যখন ফোন কল আসে, সেই ফোন কলটাও লিটারালি 2 মিনিটে কেটে দেওয়া হয়। সেটা হচ্ছে ফোন কলের টাইম। মানে আমরা জেল মোলাকাতে জেনারেলি 15-20 মিনিট একটা ফেস টু ফেস কনভারসেশন করি এভরি উইক টু ফাইন্ড আউট অ্যাবাউট দেয়ার হেলথ। কিন্তু এইটায় ফোন কলটা লিটারালি 2 মিনিট, মানে 2 মিনিটে ফোনটা কেটে দেয়। আর সেই 2 মিনিটে আর কি আমি খবর, মানে মা কেমন আছে, সব ঠিক আছে, কেমন মানে খাওয়া দাওয়া শরীর এইসব নিয়েই কথা বললাম। তো মা এমনিতে তখন 4 দিন আগের কথা, তখন এই কোভিড এর কেসটা বোধহয় ধরা পড়েনি। তো মা ঠিকঠাকই ছিল। মা বলছিল যে আমরা এখনো ভেতরে তো জানি না কি কোভিড এর তো কোনো এরকম কেস হয়নি, এরকম বলছিল, আমরা সেফ আছি এসবই বলেছে। তারপরে এখন আবার আমি জানি না কি করে যোগাযোগ করা যাবে বা করা যাবে কিনা, কি এখন আবার 2 মাস আমার ওয়েট করতে হবে ওই ফোন কলের জন্য। মানে এটা তো একটা চরম অমানবিক ব্যাপার, এটার কোনো মানেই নেই, মানে এটার অ্যাকচুয়ালি কোনো দরকারই ছিল না এরকম হওয়ার। একটা ফোন কলে কি এসে যায়, মানে সেইটুকুও ওরা মানে এটা করছে। অ্যাটলিস্ট উইকলি বেসিসে তো ফোন কল দেওয়া উচিত, মানে যেভাবে আমরা মোলাকাত পেতাম ওয়ান্স আ উইক 15 মিনিটের কথাটা তো ইম্পর্টেন্ট একজন আত্মীয় যে ফুললি লকডাউনের ভেতরে জেলে আছে। ঠিকই, এটা বেসিক অধিকার, অ্যাটলিস্ট এটা তো মিনিমাম একটা জিনিস যেটা সে তার ফ্যামিলির সাথে কথা বলবে। আরেকটা ব্যাপার বলছি যে ধরো মানে যেহেতু কোভিড এর কথাই হচ্ছে, তোমার মায়ের তো রিটায়ারমেন্ট হয়ে গিয়েছিল যখন ওনাকে ওরা পিক আপ করে। তো ফলে তোমার মা তো সিনিয়র সিটিজেন ক্যাটেগরির মানুষ, এবং সেখানে তো অলরেডি মানে সারা পৃথিবী এখন জানে যে যারা সিনিয়র্স তারা অনেক বেশি হাই হেলথ রিস্ক। তো এইটা নিয়ে, এবং এটা তো ঘোষিত ভাবেই বলেছে, সেখানকার সরকারও বলেছে, অন্যান্য দেশের সরকারও বলেছে যে যারা সিনিয়র্স তাদের জন্য আলাদা করে বিরাট কেয়ার নিতে হবে ইত্যাদি ইত্যাদি। তো ফলে মানে অ্যাপার্ট ফ্রম বিইং আ পলিটিক্যাল প্রিজনার, তোমার মা তার সাথে অ্যাডিশনালি সিনিয়র সিটিজেন, এবং ওনার অনেক শারীরিক অসুবিধাও আছে যেটা তুমি আগেও লিখেছো। তো সেই ক্ষেত্রে এটা নিয়ে কি কোনো রকম মুভ করা গেছে? হ্যাঁ, তো তুমি যদি একবার আমার সোশ্যাল মিডিয়া ফেসবুকে যদি দেখো, আমি অনেকদিন আগে একটা বেল অ্যাপ্লিকেশনের বিষয়ে পোস্ট করেছিলাম। সেটা জাস্ট ওই সময় যখন আমাদের লকডাউনটা অ্যানাউন্স করা হয়, অ্যারাউন্ড 22 মার্চের কাছাকাছি, ওই এক সপ্তাহ যখন হয়েছে লকডাউন অ্যানাউন্স করা হয়েছে, তখন আমাদের তো অনেক প্যানিক করছিলাম, আমি বাবা আমরা সবাই, যে মার এই সব হেলথ আর এই সিচুয়েশন নিয়ে আর কোনো যোগাযোগ নেই, কি হচ্ছে ভেতরে। তো এইসব নিয়ে আমরা অনেক মানে অনেক আপিলও করেছি টু দ্য স্টেট অথরিটিজ যে বিকজ প্যারোল দেওয়াটা স্টেটের হাতে, এটা মহারাষ্ট্র গভর্নমেন্টের আন্ডারে আসছে, যে দুটোই জেল যেখানে আমাদের আত্মীয়রা আছে। তো অ্যাজ ফ্যামিলি মেম্বার্স আমরা রিকোয়েস্ট অনেকভাবে করলাম যে যারা বয়স্ক আছে, যাদের অ্যাবাভ 60, যারা হাই রিস্ক হেলথের ক্যাটেগরিতে পড়ে, যাদের কোভিড এর জন্য স্পেশালি প্যারোলে রিলিজ করা উচিত, আপনারা প্লিজ ওটার সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ওটাকে ফলো করুন। সুপ্রিম কোর্ট একটা অর্ডারও দিয়েছে যেটা অনুযায়ী বেসিক্যালি inmates from all under trial from all jails
ক্যান বি রিলিজড অন প্যারোল ফর আ পিরিয়ড অফ টাইম, মানে একটা অ্যামাউন্ট অফ টাইমের জন্য প্যারোলে অ্যাটলিস্ট বা ইন্টারিম বেলে রিহা করা উচিত। আর সেই অর্ডারটা স্টেট গভর্নমেন্টদের আমাদের একটা হাই কমিটি ফর্ম করতে হবে, যেটা করেছে আমাদের স্টেট গভর্নমেন্ট। হুম কিন্তু সেই হাই কমিটির মধ্যেও মানে ওরা ডিসাইড করবে যে এদের 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 আমরা ছাড়বো অন প্যারোল ডিউরিং কোভিড। এটা হুম। সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার এসছে। আর তো এভরি স্টেট গভর্নমেন্ট হ্যাজ ফর্মড আ হাই কমিটি অ্যান্ড দে আর ডিসাইডিং কাদের আমরা রিলিজ করবো। আর মহারাষ্ট্র গভর্নমেন্টের হোম মিনিস্টার অ্যানাউন্স করলো যে অ্যারাউন্ড 11,000 বোধহয় ইনমেটসের এনলিস্ট করে ছাড়া গেছে, মানে ওই ক্লজেদের অনুযায়ী আপ টু 7 years বা হুম। পেটি ক্রাইমস। হুম। তো এগুলো চলছিল কিন্তু এই সবের মধ্যেও দে আর নট ইনক্লুডিং ইউএপিএ। ইউএপিএটাকে একেবারে ব্ল্যাঙ্কেট রিফিউজাল করা হয়েছে। হুম হুম। কি- তোমার মহারাষ্ট্র গভর্নমেন্ট মানে এখনকার যেটা গভর্নমেন্ট, তারা তো এরকম কথাও প্রকাশ্যে বলেছে যে ভীমা কোরেগাঁও মামলাটা ভুয়ো মামলা এবং এখানে অনেক ডাউট আছে, এটা নিয়ে আমরা আবার সবকিছু রিওপেন করব, এসব তো বলেছিল না? অ্যাকচুয়ালি হ্যাঁ, আমরা খুব সেইটা শুনেই আমরা একটু পজিটিভ আর হোপফুল হয়ে গেছিলাম মাঝে, বাট তারপরে আর কোনো যোগাযোগই হয়নি ওদের ওদের দিক থেকে, আমরা কোনো রেসপন্স পাচ্ছি না। ওরা কোনো স্টেপই নেয়নি ব্যাপারটা নিয়ে। হুম হুম হুম। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এখন মানে এটা তো আমরা ধরো এখনকার কথা বললাম, কিন্তু তোমার মা কতদিন হলো জেলে আছেন? মা অ্যারেস্ট হয়েছিল 6 জুন 2018, তাই জুনে এখন আবার 2 বছর হবে এই জুনে। এই যে 2 বছর মানে একটা বিরাট সময়, এটা নিয়ে তুমি মাঝে মাঝে তোমার সোশ্যাল মিডিয়াতে আমরা মানে সেখান থেকে অনেকটা জানতে পারি যে তুমি মুলাকাত বলে একটা সিরিজে তুমি লিখছিলে যে তুমি যখন দেখা করতে যাও তখন সেটা একটা খুবই খুবই মানে শকিং এবং পোইগনেন্ট বর্ণনা, যেখানে আমরা শুধু তোমার মা নন পুরো জেলেরই ইনমেটসদের অবস্থা বুঝতে পারছিলাম। তুমি যদি মানে এখনকার সময়ের আগেও এই যে 2 বছরে তোমার মায়ের যে জেলের অভিজ্ঞতাটা সেটা যদি একটু আমাদের সংক্ষেপে বলো। আচ্ছা, মা তো এখন জাস্ট রিসেন্টলি বম্বেতে শিফট হয়েছে। তো আমি বম্বের যখন মা শিফট করা হয়, যখন এই ভীমা কোরেগাঁও কেসটাকে বেসিক্যালি যখন মহারাষ্ট্র গভর্নমেন্ট এইসব নিয়ে ইন্টারভিন করছিল যে আমরা ভীমা কোরেগাঁওদের একটু জাস্টিস প্রোভাইড করব, আমরা ওদের হেল্প করব, আমরা তখন দেখি যে উইদিন ওভারনাইট এই কেসটা এনআইএ নিজের হাতে নিয়ে নেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে এনআইএ এর আন্ডারে করে ফেলে। আর সেইটা করাতে পুনা থেকে মাদের বম্বেতে শিফট করা হয়, যেটা বাইগাল্লা জেল আর আরেকটা তালোজা জেলে বাকিদের শিফট করা হয়। তো আফটার দ্য মুভ টু বম্বে আমি দুবারই মার সঙ্গে দেখা করেছি। তো আমি এইটুকুনি জানি যে বম্বে জেলে এখন প্রায় 50-60 জন একটা ব্যারাকের ভেতরে থাকছে মার সঙ্গে। আর ভেতরে মা যা বলছিল বম্বের অবস্থা একটু মানে আরো টাফ। পুনায় একটু বেশি কমফোর্টেবল ছিল, মার নিজের সেলফ ছিল, একটু খাওয়া দাওয়া ভালো ছিল, স্পেস বেশি ছিল। আমরা বম্বেতে এমনিতেই জানি যে স্পেসটা খুব একটা বড় কমোডিটি, তো জেলে তো আরোই রেস্ট্রিকশন। তো একটা ব্যারাকের মধ্যে 50 জনদের একসঙ্গে রাখা ইজ ইন ইট সেলফ ইনহিউম্যান। আর সেখানে এই কোভিড এর সময় মারা থাকছে এত মানে ইয়ের মধ্যে, ক্রাউডের মধ্যে। আর সেইটা ছাড়া আর খাওয়া দাওয়া নিয়েও মা বলছে জল আর এগুলো খুব মানে কোয়ালিটি, এখন এখানে পলিউশন আর এইসব তো বেশি, তো সবকিছুই একটু খারাপ বম্বেতে। আর ক্রাউডও বেশি অনেক। হ্যাঁ, আর ইন্টিমেট ইন্ডিভিজুয়াল ওরম কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আমরা ওরম যোগাযোগ বা কথা তো বলতে পারিনি এখনো। উনি কি ওনাকে কি চিঠি লিখতে অ্যালাউ করা হয়? হ্যাঁ, এখানে চিঠি লেখা অ্যালাউ, কিন্তু সেই এখনো যেই মাকে শিফট করা হয় মারা শিফট হয় ফেব্রুয়ারি মাসে, মিড ফেব্রুয়ারি 15 নাগাদ ওদেরকে শিফট করা হয়। আর ওই মার্চ 7 অব্দি আমরা যোগাযোগে ছিলাম। আমার লাস্ট মুলাকাত মার্চ 7 হয়েছে মার সঙ্গে। তারপরে আর কোনো, তখন তো আমরা জাস্ট অ্যাডজাস্ট কিভাবে করছে, জামা কাপড় দেওয়া, ওইসব যে বেসিক মানি অর্ডার বেসিক জিনিসগুলো থাকে ওইগুলোই মানে বুঝতে পেরেছি। মার এমনিতে খুব শরীরের আর্থ্রাইটিস এর খুব প্রবলেম। তো পুনায় আমি কিছু রকম একটা প্লাস্টিকের চেয়ার দিতে পেরেছিলাম কোর্ট অর্ডার একটা নিয়ে, কিন্তু সেই চেয়ারটা পুনা থেকে বম্বে ওরা আনতে দেয়নি।
তো এখন আবার মার কনস্ট্যান্টলি মেঝেতেই শুতে হচ্ছে, আর কোনো বিছানা ওরম নেই, শুধু একটা টাইলস এর ওপরে ওরা শুতে দেয় ওদের, মানে একটা মাদুর পেতে মাটিতে শুতে হয়। আচ্ছা, মানে সেখানে ওনার শারীরিক প্রয়োজনের জন্য কোনো আলাদা ব্যবস্থা নেই? না, আরেকটা যেটা আমি জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে এই 2 বছরে ট্রায়াল কত দূর এগোলো? ট্রায়াল তো স্টার্টই হয়নি না এখনো, আমাদের তো শুধু মানে ট্রায়াল স্টার্ট হওয়ার জন্য আমরা মানে ওয়েট করে যাচ্ছি আর কি। কেসটাকে খুব ওরা ডিলেইং হিসেবেই ওরা ইয়ে করে যাচ্ছে। ব্যাপারটাকে জাস্ট ডিলে করা ইজ বিকামিং মোর লাইক আ পানিশমেন্ট আর কি। মানে ওদের বিকজ এটা প্রিভেন্টিভ অ্যাক্ট, ইউএপি এর ভেতরে যে অ্যাক্টের ভেতরে অ্যারেস্ট করা হয়েছে, ইটস আ নন বেলেবল অফেন্স ফর 6 months। তারপরে আমরা এই দিক থেকে এভিডেন্স ওদের কাছ থেকে অনেক কিছু ওরা ইয়ে করার চেষ্টা আমরা করেছি, যে কিছু আমাদের এভিডেন্স কিছু প্রুভ করতে পারলে উই শুড বি এবল টু অ্যাটলিস্ট দে শুড বি এবল টু শো দ্যাট। কিন্তু ওরম কিছু ট্রায়াল স্টার্টই হয়নি, মানে এখনো জাস্ট কোর্ট হিয়ারিংসই চলছে। মানে এই দিক থেকে আর্গুমেন্টস আর ওই দিক থেকে আর্গুমেন্টস হচ্ছে। আর তার মধ্যে আমরা 2বার পুনায় বেল অ্যাপ্লিকেশন দিয়েছিলাম পুনায়, সেই দুটোই বেল অ্যাপ্লিকেশন পুনায় রিজেক্ট করেছে। তারপরে তৃতীয় বেল অ্যাপ্লিকেশন বম্বেতে কোভিড এর সময় দেওয়া হয়েছে, এই সিনিয়র সিটিজেনের একটা হেলথের ক্লজের ওপরে আমাদের লয়াররা বেল অ্যাপ্লিকেশন ফাইল করেছিল আর 25 মার্চ বোধহয়। তখন জাস্ট কোভিড এর সময় সব লকডাউন হয়ে গেছিল, তখন দুটো আমাদের সিনিয়র মোস্ট হচ্ছে বারাবারা রাও আর মা, এদের দুজনের জন্য একটা বেল অ্যাপ্লিকেশন ফাইল করা হয় এনআইএ কোর্টে, সেশনস কোর্টে। বিকজ সবকিছু পুনা থেকে এনআইএ স্পেশাল কোর্টে শিফট হয়ে গেছে বম্বেতে। আর সেশনস কোর্ট ওইটাকে রিজেক্ট করে, বলে যে দ্য কন্ডিশনস ডোন্ট চেঞ্জ ফর দেম। আচ্ছা আচ্ছা, আর এটা শুধুমাত্রই সম্ভব হচ্ছে এতদিন ওনাদেরকে আটকে রাখা উইদাউট এ ট্রায়াল বিকজ অফ দিস ইউএপিএ। একেবারে। আগুন দেখেছি আমি কত জানলায় তার মুখের আদল, কত জানলায় ঝরে অকাল বাদল। আগুন দেখেছি আমি কত জানলায় তার মুখের আদল, কত জানলায় ঝরে অকাল বাদল। কত জানলার কাছে কত চেনা নাম, কত জানলার কাছে কত চেনা নাম, কত দেখা হাসি মুখ ভাসে অবিরাম। কত জানলার কাছে একলা মানুষ, একলা পৃথিবী তার যেন মহাকাল। কত জানলায় আসে একার সকাল। কত জানলার কাছে রাখা পোস্টার, কত জানলার কাছে রাখা পোস্টার। কত কথা, কত খিদে, কত চিৎকার। কত জানলার কাছে কাতারে কাতার মানুষ জমেছে দাবি গরাদ ভাঙার। ভাঙে যেন জানলার গরাদ সবার, ভাঙে যেন জানলার গরাদ সবার, ভাঙে যেন জানলার গরাদ সবার, ভাঙে যেন জানলার।
এবার আমরা শুনে নেব আমাদের এই কলকাতা শহরেরই দুজন বুদ্ধিজীবীর বক্তব্য। কবি ও প্রখ্যাত সঙ্গীত শিল্পী কবির সুমন, এবং তারপরেই বলবেন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, যিনি নিজেও একসময় জেলবন্দি থেকেছেন রাজনৈতিক বন্দী হিসেবে, কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়ের কথা। ভারাভারা রাওয়ের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় হয়েছিল। আমার কাছে উনি কোনো খবরের কাগজের খবর বা পত্রিকায় পড়া কিছু, বইয়ে পড়া বা কারোর মুখে শোনা নয়। ওকে আমি ব্যক্তিগতভাবে চিনেছি। একজন আদ্যন্ত ভদ্রলোক, জেন্টলম্যান, একজন অত্যন্ত মরমী লোক, বন্ধুবৎসল, সুকবি এবং মানবাধিকার সংগ্রামী। সেটা কোনো একটি দিকের নয়, মানে যেখানে যেখানে মানুষের অধিকার লঙ্ঘিত হয়, বিশেষ করে রাষ্ট্রের কারণে, রাষ্ট্র যেখানে যেখানে অপরের মানে নাগরিকের মানবাধিকার লঙ্ঘন করে, সেখানে বরাবর সোচ্চার। একজন অত্যন্ত জরুরি কবি আমাদের সময়ের। প্রবন্ধে আমি বেশি পড়িনি, একটা দুটোই পড়েছি, নিবন্ধ করছে। উনি ভালো প্রবন্ধকার শুনেছি। ভারাভারা রাওয়ের বয়স হয়েছে, শুনেছি 80-র উপর বয়স হলো। আমার চেয়ে তো আমারই 72 চলছে, তা ভারাভারা রাও অন্তত 81-82 হবেই। এবং যে কারণে ধরা হয়েছে সেটা আমি কাগজে পড়েছি। অদ্ভুত, যে নাকি কোন একজন সরকারি নেতার প্রাণহানির ষড়যন্ত্রে লিপ্ত। এটা অবিশ্বাস্য। এরম হতেই পারে না, হতে পারে না। এরম ইচ্ছে মতো বললো আর রাষ্ট্র একজনকে জেলে পুরে দিল, এটা তো হতে পারে না। কিন্তু এটা হয়ে থাকে, হয়, ফলে প্রতিবাদ, ফলে তার বিরুদ্ধে কথা বলা। ভারারাও আমাদের সময়ের, আমাদের দেশের, শুধু না সারা পৃথিবীর একজন জরুরি মানুষ। তাকে এইভাবে, এবং আমি যা পড়লাম একজন সহনাগরিকের লেখায়, যে তার প্রথমত তিনি অসুস্থ, দ্বিতীয়ত তার ওজন খুব দ্রুত কমে যাচ্ছে, অসুস্থ তিনি, তার স্ত্রী তার সঙ্গে ঠিক মতো দেখা করে কথা বলতে পারেন না, একটা গোনাগুনটি 1 মিনিট 2 মিনিটের মধ্যে কথা সেরে ফিরতে হয়। এইগুলো কি উনি যাই করে থাকুন, ওর বিরুদ্ধে প্রথম কথা কি অভিযোগ, সেটা স্পষ্ট ভাবে মামলার মাধ্যমে সেটা আনতে হবে। সেসব কথা নেই, বার্তা নেই, যা ইচ্ছে তাই। মাঝে একটা কথা উঠেছিল আরবান নকশাল, তাহলে তো আমাকেও ধরতে পারে আরবান নকশাল। হ্যাঁ, কেউ যদি নকশালপন্থী হন, তিনি তো বেআইনি কিছু করছেন না, ভারতের সাংবিধানিক অধিকার আছে। যদি একটা নকশালপন্থী রাজনৈতিক দল বা কোন দল নয়, তার বাইরে তিনি যদি নকশালপন্থী রাজনীতিতে বিশ্বাস করেন, এটা তো অপরাধের কিছু না। কাজেই এইসব যা ইচ্ছে তাই একটা বলে একজন মানুষ, এবং এর আগে উনি একাধিকবার জেলে গেছেন। উনি রাজনৈতিক কর্মী, উনি একজন অকুত ভয় স্পষ্ট বক্তা রাজনৈতিক কর্মী, এবং আমার সঙ্গে তার বন্ধুতা হয়েছিল। এখন আমি তাকে আমার বন্ধুই মনে করি, এবং আমি অত্যন্ত ব্যথিত, মর্মাহত, আমারও বয়স হলো। তার নিঃশর্ত মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি চাই শ্রীযুক্ত ভারাভারা রাওয়ের। ভারাভারা রাওয়ের মুক্তি এই জন্যই চাইছি, অনেকদিন ধরে বিপ্লবী কবি, সাহিত্যিক, তাদের কিন্তু এরা টার্গেট করে শাসকরা সব সময়। ভারাভারা রাও সেই রকমই একজন কবি, যিনি অনেকবার জেলে গেছেন, 73 সালে গেছেন, এবং বারবার তাকে জেলে নিয়েছে, যেহেতু উনি প্রতিবাদী একজন মানুষ, এবং তার প্রতিবাদ তার কবিতার মধ্যে দিয়ে, সাহিত্যের মধ্যে দিয়ে, লেখার মধ্যে দিয়ে, এবং কখনোই তিনি এর থেকে সরে যাননি। হ্যাঁ, এবং ভারাভারা রাওয়ের এই জন্যই মুক্তি চাইছি, আরো বেশি করে সবারই মুক্তি চাইছি আমরা, রাজবন্দী যারা রয়েছেন সবারই মুক্তি চাইছি, কিন্তু ভারাভারা রাওয়ের এই জন্যই চাইছি কারণ উনি ভীষণ অসুস্থ, এবং সত্যি আর দেরি হলে আর কিছু করার থাকবে না। 80 বছরের ওপরে ওনার বয়স,
এখন ওনাকে মানে একদম এই জেল থেকে ওই জেল এইসব করছে, আর কারোর সঙ্গে দেখা করতে দিচ্ছে না। 13 কেজি ওয়েট কমে গেছে। তারপরে শুধু স্ত্রী দেখা করতে পারেন, 2 সপ্তাহ অন্তর অন্তর দেখা করতে দেয়, তাও কয়েক মিনিট শুধু কথা বলার, সে কথা বলতে পারেন আর কি, হেমলতা দেবী। আমরা এই মুহূর্তে তার মুক্তি চাইছি, শুধু তার নয়। এবং এই সময়টা এত জানোই করোনা কিরকম ভাবে আজকে জেলের মধ্যেও করোনা থাবা বসিয়েছে। জয়া সেনের ওখান থেকে জানা গেল যে ওখানেও হয়েছে করোনা জেলের মধ্যে। এইসব নানা কারণে আমরা বারবারা রাওয়ের মুক্তি চাইছি। বারবারা রাওকে যিনি চিরকাল প্রতিবাদ, তিনি কখনো সরে যাননি, হ্যাঁ, এবং এমন একটা অবস্থা তাকে করে ফেলেছে, এখন হয়তো জেলের মধ্যেই কিছু ঘটে যেতে পারে। আমরা কিন্তু তার মুক্তি চাই, এবং তিনি যাতে সুস্থ থাকেন বাইরে এসে, তার জন্য আমরা তার মুক্তি চাইছি। সাপের মাথায় পা দিয়ে, সাপের মাথায় পা দিয়ে, সাপের মাথায় পা দিয়ে সে নাচে। কান্না কেন, কান্না কেন তো, বন্যা খরা মরক বুকে বাঁচে। ভাবনা কেন, ভাবনা কেন তো, সাপের মাথায় পা দিয়ে, সাপের মাথায় পা দিয়ে, সাপের মাথায় পা দিয়ে সে নাচে। কান্না কেন, কান্না কেন তো, বন্যা খরা মরক বুকে বাঁচে। ভাবনা কেন, ভাবনা কেন তো, তুই কি ভাবিস তার ঘুমে, তুই কি ভাবিস তার ঘুমে, তুই কি ভাবিস তার ঘুমে সেই স্বপ্ন নেই। তুই কি ভাবিস তার ঘুমে, তুই কি ভাবিস তার ঘুমে, তুই কি ভাবিস তার ঘুমে সেই স্বপ্ন নেই। আছে, আছে, সাপের মাথায় পা দিয়ে সে নাচে। সাপের মাথায় পা দিয়ে, সাপের মাথায় পা দিয়ে, সাপের মাথায় পা দিয়ে সে নাচে। কান্না কেন, কান্না কেন তো, বন্যা খরা মরক বুকে বাঁচে। ভাবনা কেন, ভাবনা কেন তো, ভাবনা কেন, ভাবনা কেন তো, ভাবনা কেন, ভাবনা কেন তো। এবারে আমরা শুনব কবি ও গণসঙ্গীত শিল্পী বিপুল চক্রবর্তী এবং কবি রাহুল পুরকায়স্থর কথা। কবিকে মুক্ত করো, এই দাবিতে যে লিফলেটটি ঘুরে ঘুরে আপনাতেও এসে পৌঁছিয়েছে, হ্যাঁ, তাতে আমিও স্বাক্ষর করেছি। আমি ব্যক্তিগতভাবে অবশ্য বারবারা রাও সহ সমস্ত রাজনৈতিক বন্দীরই মুক্তির আকাঙ্ক্ষা পোষণ করি ও একই সঙ্গে তার দাবিও করি। কেননা রাজনৈতিক চিন্তার অধিকার তো কেবলমাত্র রাষ্ট্রীয় নেতাদের অধীন নয়, মুক্ত রাজনৈতিক চিন্তার অধিকার সকলের।
কিন্তু কে না জানে আমরা একটি ইতর রাষ্ট্রে বাস করি। সকলে যে সময় লকডাউনের কারণে ঘরবন্দি, সেই সুযোগকেও এই রাষ্ট্র কাজে লাগিয়ে মুক্ত চিন্তার আরো মানুষজনকে অ্যারেস্ট করে চলেছে। মে দিবসও যখন অনলাইনে উদযাপিত হচ্ছে, এই রাষ্ট্র সেই সময়েও, বিশেষ করে সেই সময় শ্রমিকদের জন্য 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা শ্রমের ব্যবস্থা করতে কোনো কসুর করছে না। মশাই, আমরা যখন ঘরেও মাস্ক পরে বসে আছি, রাষ্ট্র তার মুখোশ খুলে রেখে রাস্তায় নামছে। এর উত্তর রাস্তায় নেমেই আমাদের দিতে হবে। মাস্ক পরে যদি বাজারে যাওয়া যায়, তবে প্রতিবাদী জমায়েতে যাওয়া যাবে না কেন? চাই 10 জন থেকে প্রতিবাদীর সংখ্যা 10,000 হোক, 10 লক্ষ হোক, বিপদ ক্রমশ বাড়ছে বন্ধু, আমাদেরও পা বাড়িয়ে যেতেই হবে। যেতেই হবে। আমার নিজস্ব কোনো মাটি নেই, তবু ওরা বলে আছে যতক্ষণ স্বপ্ন আছে। আমার নিজস্ব কোনো ঘর নেই, তবু ওরা বলে আছে যতক্ষণ গান আছে। আমার নিজস্ব কোনো দেশ নেই, তবু ওরা বলে আছে যতক্ষণ প্রাণ আছে। এটা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা, খুব মনে পড়ে। আসলেই স্বপ্ন, গান, প্রাণ, আমাদের রাষ্ট্র এগুলোকে গলা টিপে মেরে ফেলতে চায়। এক আশ্চর্য দেশ আমাদের, আশ্চর্য রাষ্ট্র, যেখানে আমার আপনার বেঁচে থাকবার, আমাদের বাঁচিয়ে রাখবার কোন দায়িত্ব রাষ্ট্র নেয় না। উল্টে রাষ্ট্রের কালো থাবা বারবার আমাদের বাঁচার অধিকারটুকু কেড়ে নেয়। নতুন কিছু নয়। যেখানেই অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছি আমরা, সোচ্চার হয়েছে প্রতিবাদ, সেখানেই নেমে এসেছে সন্ত্রাস, রাষ্ট্রের সন্ত্রাস। আর এই সামাজিক রাজনৈতিক অসুস্থতার বলি কবি বারবারা রাও। দেশের সাংস্কৃতিক কর্মী বারবার এই অত্যাচারের শিকার হয়েছেন। এই গুরুতর অসুস্থ কবি বারবারা রাও এখন পুনের জেলে বন্দী, রাষ্ট্রের কুচক্রের শিকার। তিনি 73 সালের পর থেকে অনেকবার তিনি গ্রেপ্তার হয়েছেন, দফায় দফায় কারাবন্দী থেকেছেন দীর্ঘদিন, বছরের পর বছর। তিনি অর্ধশতাব্দীর বেশি সময় ধরে বারবারা রাও হয়ে উঠেছেন এই প্রতিরোধের কবিতার এক অগ্রণী মুখ। আর আমার মনে হয় এই যে অগ্রণী মুখ হয়ে উঠেছেন না, এটাই তার একমাত্র দোষ। তার দোষ হচ্ছে তিনি প্রতিবাদী মানুষ, তিনি অত্যাচারের বিরুদ্ধে কথা বলেন, তিনি মেহনত মানুষের পাশে এসে দাঁড়ান। আজ রাষ্ট্রে কারারুদ্ধ করে তার মৃত্যুকে ত্বরান্বিত করছে। রাষ্ট্রের সুযোগ নিচ্ছে আরো, আমার মনে হয় আমাদের নীরবতার জন্য। তাই আমার মনে হয় আর চুপ করে থাকা নয়, আসুন আমাদের সামান্য সামর্থ্য নিয়ে এই রাষ্ট্রের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সরব হই। অবিলম্বে কবি বারবারা রাওয়ের মুক্তি চাই। ওরা ভগৎ সিং এর ভাই, ওরা ক্ষুদিরামের ভাই, ওরা ভগৎ সিং এর ভাই, ওরা ক্ষুদিরামের ভাই। সমস্ত রাজবন্দীদের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সমস্ত রাজবন্দীদের মুক্তি চাই। ওরা দেশের কাজে জেলে গেছে, অন্য কাজে নয়। ওরা দেশের কাজে জেলে গেছে, অন্য কাজে নয়। ওরা জেলে বসে এখনো সেই দেশের কথা কয়। ওরা জেলে বসে এখনো সেই দেশের কথা কয়। ওরা সিধু কানুর ভাই, ওরা তিতুমিরের ভাই। ওরা সিধু কানুর ভাই,
ওরা তিতুমিরের ভাই। সমস্ত রাজবন্দীদের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সমস্ত রাজবন্দীদের মুক্তি চাই। ওরে নরম গরম ফারাক কেন গণতন্ত্র যদি, ওরে নরম গরম ফারাক কেন গণতন্ত্র যদি, এখন মজার নানা টাল বাহানা যেই পেয়েছিস গদি, এখন মজার নানা টাল বাহানা যেই পেয়েছিস গদি। কিন্তু ইলেকশনের আগে মোদের চুক্তি ছিল তাই, কিন্তু ইলেকশনের আগে মোদের চুক্তি ছিল তাই। সমস্ত রাজবন্দীদের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সমস্ত রাজবন্দীদের মুক্তি চাই। এবার কোন আইনে ওদের তোরা রাখবি আটক বল, এবার কোন আইনে ওদের তোরা রাখবি আটক বল। দেশের জনগণ যে ফুঁসছে ক্রোধে হিম্মতে অটল, দেশের জনগণ যে ফুঁসছে ক্রোধে হিম্মতে অটল। এসব কালা কানুন ছিঁড়ে ফেলো, পুড়িয়ে করো ছাই, এসব কালা কানুন ছিঁড়ে ফেলো, পুড়িয়ে করো ছাই। সমস্ত রাজবন্দীদের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সমস্ত রাজবন্দীদের মুক্তি চাই। ওরা ভগৎ সিং এর ভাই, ওরা ক্ষুদিরামের ভাই, ওরা সিধু কানুর ভাই, ওরা তিতুমিরের ভাই। সমস্ত রাজবন্দীদের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সমস্ত রাজবন্দীদের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সমস্ত রাজবন্দীদের মুক্তি চাই। আজকের এই পর্বে এরপর আমরা শুনব সৈয়দ কৌসার জামাল এবং হিরণ মিত্রের কথা। যে কেসে অর্থাৎ ভীমা কোরেগাঁও কেস, যে কেসটি পুরোপুরি একটি সাজানো কেস এবং এই সমস্ত মানুষদের, বিশেষ করে যারা সরকারের বিরুদ্ধে কথা বলেন বা কথা বলার সাহস দেখান, যারা সাধারণ মানুষের অধিকারের কথা বলেন, গণতান্ত্রিক অধিকারের কথা বলেন, সবসময় এই ধরনের মানুষেরা সরকারের চক্ষুশূল হয়ে থাকে। অর্থাৎ সমাজের একটা প্রধান যে অংশ, তারা যখনই মানবাধিকারের কথা বলেছেন, মানুষের মুক্তির কথা বলেছেন এবং সরকারের দমন নীতির বিরুদ্ধে কথা বলেছেন, তখনই দেখা গেছে যে এই ধরনের মানুষদের সরকারের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় এবং নানান ধরনের কেস দিয়ে তাদের গ্রেপ্তারের পথকে প্রশস্ত করা হয়। এবং বারবারা রাওর ক্ষেত্রেও তাই ঘটেছে। আমরা জানি যে বারবারা রাও শুধু কবি বললে সবটা বলা হয় না বারবারা রাও সম্পর্কে। কবি হিসেবে তিনি তো তেলেগু কবিতায় একটা নতুন, একটা যুগান্তকারী পথ তৈরি করেছেন। এছাড়াও তিনি মার্ক্সবাদী সমালোচক হিসেবেও তার ভারতব্যাপী নাম। তো এরকম একটি মানুষকে যখন বলা হয় যে এরা দেশদ্রোহী কিংবা এরা হিংসার অনুগামী, তখন ধরে নিতে পারি আমরা যে সরকারি পক্ষ থেকে, অর্থাৎ রাষ্ট্র এসব ক্ষেত্রে মিথ্যে কথা বলছে এবং বলছে এই কারণেই বোঝা যায় যে কোর্টের কাছ থেকে এই এদের কেস, বারবারা রাও এবং আরো অনেকের কেস ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সির হাতে তুলে দেওয়া হয়েছে। এবং এটা খুব দুঃখজনক যে এমন একটা সময়ে এটা তুলে দেওয়া হলো যখন মহারাষ্ট্রে নতুন সরকার নির্বাচিত হয়ে এলেন এবং যারা বিজেপি সরকারের নন, বিজেপি সরকার, বিজেপি দল গঠিত সরকার নয়, ফলে যাতে মহারাষ্ট্রের নতুন সরকার এ ব্যাপারে কিছু করতে না পারে সেই জন্য এনআইএ এর হাতে এই কেসটিকে তুলে দেওয়া হচ্ছে। আমি চাই, ব্যক্তিগতভাবে খুশি হব যেভাবে যে যদি একটি নিরপেক্ষ তদন্তকারী সংস্থার তদন্ত করে মনে করেন যে বারবারা রাও তার দোষী, তাহলে আমরা অবশ্যই তাদের দোষী বলে মেনে নিতাম। কিন্তু আমরা জানি তা নন এবং ভয় হয় যে দীর্ঘদিন কারাবাসে থাকার ফলে হয়তো তার প্রাণহানিরও আশঙ্কা
আমরা করছি। মুক্তি চাইছি তার কারণ আর তো কোনো বিকল্প নেই। কারণ এই সমাজটাকে যদি মানে একটা জায়গায় দিশা দিতে হয় এবং এই ফ্যাসিস্ট সরকার বা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা এবং এক পেশে মানিয়া শাসন ব্যবস্থা, শুধু একদল লোকই তার মুনাফা নেবে এবং সমস্ত সমাজের সমস্ত মানুষকে, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, এমনকি উচ্চবিত্তরাও বুঝতে পারছে না। কারণ উচ্চবিত্তরা যে কোনো কারণে উচ্চবিত্ত হয়েছে, কিন্তু তারা বুদ্ধিতে খুবই নিম্নবিত্ত, এবং নিম্নবিত্তরা অনেক বেশি বুদ্ধি ধরে, এবং তাদেরকে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে ভারবারা রাও এর মুক্তি। এবং এটা একটা বার্তাও বটে অন্যদের ক্ষেত্রে। ফ্যাসিস্টরা এটাকে কিছুতেই মানবে না, তার কারণ সে এটাকে ভয় পায়। সে এই অজানা শত্রু, তাকে প্রত্যক্ষ করা যায় না, দেখা যায় না, সেইটা দিয়ে যেমন ভয় দেখানো যায় তেমন ভয় পাওয়াও যায়। তাদের কাছে বারবারা রাও হচ্ছে একটা করোনা ভাইরাসের মতো, আমার মতে আর কি। এবং সেইটা দিয়ে তারা নিজেরাই আতঙ্কিত, ভীত, এবং তাকে মুক্তি না দিলে এই সমাজের আর কোনো রাস্তা নেই। কিন্তু মুক্তি এরা দেবে বলে আমার বিশ্বাস নয়। পিঞ্জরে বিহঙ্গ বাঁধা সঙ্গীত না মানিল বন্ধন। 1931 সালের মে মাসে বক্সা দুর্গে আটক রাজনৈতিক বন্দীরা রবীন্দ্রনাথের 70 বছর পূর্তি উপলক্ষে অভিনন্দন পত্র পাঠান। প্রত্যুত্তরে কবি লেখেন, বক্সা দুর্গস্থিত রাজবন্দীদের উদ্দেশ্যে প্রত্যভিনন্দন। 1338 বঙ্গাব্দের 19 জ্যৈষ্ঠ তারিখে কবি যাঁদের বন্দী বিহঙ্গ বলেছিলেন, সেই রাজনৈতিক বন্দীরা এখনো কারাগারের পিঞ্জরেই বাঁধা। শাসকরা তাদের কণ্ঠরোধ করতে চায়, তবু সঙ্গীত না মানিল বন্ধন। রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো কবিতাটি ছিল এরকম: নিশীথেরে লজ্জা দিল অন্ধকারে রবির বন্দন, পিঞ্জরে বিহঙ্গ বাঁধা সঙ্গীত না মানিল বন্ধন। ফোয়ারার রন্ধ্র হতে উন্মুখর ঊর্ধ্ব স্রোতে বন্দিবারে উচ্চারিল আলোকের কি অভিনন্দন। মৃত্তিকার ভিত্তি ভেদি অঙ্কুর আকাশে দিল আনি, সসমুত্থ শক্তি বলে গভীর মুক্তির মন্ত্রবাণী। মহাক্ষণে রুদ্রাণীর কি বর লোভিল বীর, মৃত্যু দিয়ে বিরচিল অমর্ত্য নরের রাজধানী। অমৃতের পুত্র মোরা, কাহারা শুনালো বিস্ময়, আত্মবিসর্জন করি আত্মারে কে জানিল অক্ষয়। ভৈরবের আনন্দেরে দুঃখেতে জিনিল কেরে, বন্দির শৃঙ্খল ছন্দে মুক্তের কে দিল পরিচয়। ডিঙ্গা ভাষাও সাগরে সাথীরে, ডিঙ্গা ভাষাও সাগরে, ডিঙ্গা ভাষাও সাগরে সাথীরে, ডিঙ্গা ভাষাও সাগরে। পূবের আকাশ রাঙ্গা হলো সাথী, ঘুমায় নায়ার জাগরে। ডিঙ্গা ভাষাও সাগরে সাথীরে, ডিঙ্গা ভাষাও সাগরে। ভাষাও ডিঙ্গা সাগরে, ভাষাও রে ডিঙ্গা সাগরে, ভাষাও রে ডিঙ্গা সাগরে, ভাষাও রে ডিঙ্গা সাগরে। ডাঙ্গারে টানে পরাণ ছিল
কেন রে বন্ধু এত কাল ছিল পরাণ বাঁধা, এত কাল গরজি গুমরি ডাকে শোনোই তরঙ্গ, উথাল পাথাল ওই তরঙ্গ, উথাল পাথাল পাল তুলে দাও হাল ধরো হাতে দুস্তর সাগর, হব পার পাল তুলে দাও হাল ধরো হাতে দুস্তর সাগর, হব পার জাগায় মাতন ঢেউয়ের নাচন, মরণ বাচন একাকার, ডিঙ্গ ভাষাও সাগরে সাথীরে, ডিঙ্গ ভাষাও সাগরে, ডিঙ্গ ভাষাও সাগরে সাথীরে, ডিঙ্গ ভাষাও সাগরে। পূবের আকাশ রাঙ্গা হলো সাথী, ঘুমায় নায়ার জাগরে, ডিঙ্গ ভাষাও সাগরে সাথীরে, ডিঙ্গ ভাষাও সাগরে, ভাষাও ডিঙ্গ সাগরে, ভাষাও রে ডিঙ্গা সাগরে, ভাষাও রে ডিঙ্গা সাগরে, ভাষাও রে ডিঙ্গা সাগরে, ভাষাও রে ডিঙ্গা সাগরে। আজকের পর্বে আমাদের শেষ দুই বক্তা শিল্পী সমী রাইচ এবং শ্রী শুদ্ধব্রত দেব। পরিষ্কার আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে যারাই যেখানে প্রতিবাদ করছে তাদের বিনা কারণে বিভিন্ন রকম অন্য অজুহাত দিয়ে আটক করা হচ্ছে এবং দীর্ঘদিনের জন্য, এবং ওনাকেও কবিকে তার অপরাধ কি সেটা প্রকাশ্যে না বলে তাকে এইভাবে আটক করা রয়েছে, এবং ওনার শারীরিক যে অবস্থা তাদের যে কোনো সময় মৃত্যু হতে পারে। আমি জানি না সরকার সেটা চাইছে কিনা, যদি সরকার না চান তাহলে অন্তত অবিলম্বে উনি বা ওনার এই রকমের যারা আছেন, সেটা সেন্ট্রালে হোক রাজ্যে হোক যেখানেই আছেন, তাদের মুক্তি দেওয়া উচিত। কারণ এই বয়সের মানুষ, এই বয়সের একজন কবি, তাদের উপরে এই ধরনের শারীরিক ও মানসিক অত্যাচার করার কোনো কারণ আমি দেখি না। বরবরা রাও কবি এবং সাহিত্যিক হিসেবে তেলেগু পাঠকদের কাছে যতটা পরিচিত, পশ্চিমবঙ্গের পাঠকদের কাছে ততটা নয়, বরং অনেক বেশি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে তার এখানে পরিচিতি। একজন রাজনীতির অগ্রণী কর্মী হিসেবে তিনি কবিতা লেখেন, এরকমই এখানকার মানুষজন ধরে নেন। কিন্তু তার সাহিত্য কীর্তির সঙ্গে পরিচিত হলে বোঝা যায় যে তার মার্ক্সবাদে বিশ্বাস এবং তার রাজনৈতিক জীবন, এর থেকে তার সাহিত্যের জীবন কোনোভাবে কম নয়। বরবরা রাও জেলে আছেন, আপনারা জানেন, ভীমা কোরেগাঁও মামলা এবং প্রধানমন্ত্রী হত্যা ষড়যন্ত্র মামলা, যেটা আমরা মনে করছি জার্মানির রাইখস্ট্যাগ ফায়ার ট্রায়ালের আদলে একটা তৈরি করা মামলা। এটাতে অন্যান্য প্রতিবাদী কণ্ঠস্বরের সঙ্গে বরবরা রাওকে বন্দী রাখা হয়েছে। এখন দুটো দিক থেকেই, প্রথম কথা, একটি ডিসেন্ট ভয়েস হিসেবে এবং একজন কবি হিসেবে তাকে আটকে রাখার আমরা শুধু নই, সারা পৃথিবীর সচেতন মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, যার মধ্যে নোয়াম চমস্কির মতো নামও রয়েছে, তারা প্রতিবাদ করছেন।
আল মাহমুদ একটা কথা বলেছিলেন, তার কবিতায় লিখেছিলেন, যে দেশে কবির ঠোঁটে সূচ দেয় রাজার সেপাই, সে মাটিতে রোদ বৃষ্টি প্রকৃতির ষড়ঋতু নাই। কবিতার কণ্ঠস্বরকে বন্ধ করে রাখার, আটকে রাখার এই প্রক্রিয়া তো ভারতবর্ষে নতুন নয়। এখন আমাদের কাছে বরবরা রাও একটা প্রতীক। আমরা সুব্বারাও পানিগ্রাহী দিয়ে বিপ্লবী সাহিত্য আন্দোলনকে ডিফাইন করতে শিখেছিলাম, এবং অন্ধ্রপ্রদেশে প্রগতিশীল শিল্পী সাহিত্যিকদের কাছে যে কবিরা প্রশ্ন তুলেছিলেন সুব্বারাও পানিগ্রাহী শহীদ হবার পর, যে এবার পক্ষ বাছাইয়ের সময় এসছে, তুমি কোন পক্ষে? তার মধ্যে কেভি রমন্না রেড্ডি, শ্রী শ্রী, চেরওয়ান্ডা রাজুর সঙ্গে তরুণতম মুক্তি সম্ভবত ছিল বরবরা রাওয়ের। যারা তার সঙ্গে সেদিন ছিলেন, যারা মিলে বিপ্লব রচয়িতাল সংঘম তৈরি করেছিলেন, বিরাসম নামে যেটাকে চিনি আমরা, তারা কেউ আর নেই। সেই সময়ের সঙ্গে আজকের সেতু হিসেবে রয়ে গেছেন বরবরা রাও। একজন কবি তার রাজনৈতিক দায়বদ্ধতার জায়গায় স্থির প্রতিজ্ঞ থেকেও সাহিত্যের প্রতি তার দায়বদ্ধতায় কোনোভাবে হানি ঘটাননি। আমাদের মনে হয়েছে যে একজন বিপ্লবী কবি হিসেবে তার এই ভূমিকাটি একটি অনিবার্য ভূমিকা, এবং অনেকের থেকে তাকে আলাদা একটা জায়গা দিয়েছে। আমাদের কাছে বরবরা রাওয়ের মুক্তির দাবি একদিকে এই প্রতীক হিসেবে তুলে ধরা, যেখানে কবি কণ্ঠকে অবরুদ্ধ করা হয়, এবং দ্বিতীয় কারণ, যে কোনো প্রতিবাদী কণ্ঠস্বরকে যখন দমিয়ে রাখা হচ্ছে, তাদের মধ্যে একজন প্রতীক হিসেবেও আমরা বরবরা রাওকে সামনে তুলে আনছি। তাই বরবরা রাওকে নিয়ে আলোচনা করলে, তার মুক্তির দাবিতে এই কথাগুলো উঠলে, আজকে একজন কবির প্রতি রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি হতে পারে এবং কোন রাজনীতির কারণে আজকে বরবরা রাও প্রতিষ্ঠানের প্রসাদ না পেয়ে জেলের ভাত খাচ্ছেন, সেটা খুব স্পষ্ট হয়ে যাবে। ফ্যাসিবাদের পদচারণা আমাদের ঘরের দরজা অবধি পৌঁছে গেছে, তখন এই কথাগুলো নিয়ে আলোচনা করা, মানুষের মুখে মুখে চর্চা করা এবং এর পক্ষে দাঁড়ানো, পক্ষ বাছাই করে নেওয়া, এটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা রাখবো যে আজকে যেই কথাগুলি আমরা শুনলাম, সেগুলি আমাদের সবাইকে নতুন করে আরও একবার ভাবাবে যে আমরা যদি নীরব থাকি, আমরা যদি এই ব্যাপারে আমাদের চারপাশের মানুষের সাথে কথা না বলি, যদি আমরা একটা বৃহত্তর জনমত করে না তুলি, তাহলে এই অন্যায় হতেই থাকবে এবং আমরা দেখতেই থাকব। বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ প্রহসন, অর্থাৎ শাসক পক্ষের, মালিক পক্ষের বিচার ব্যবস্থায় পরিণত করার এই দাম কিন্তু আমাদের সকলকেই দিতে হবে যদি আমরা আজকে প্রতিবাদ না করি। আজকের আলোচনার এই রেশ ধরেই আরও অনেক অসমাপ্ত কথা নিয়ে আমরা ফিরে আসব লকডাউন, জেল ও ডিটেনশন ক্যাম্পের পরবর্তী অধ্যায়ে, যেখানে আমরা হয়তো বলবো অন্য ধরনের রাজবন্দীদের কথা। দেখা হবে পরের পর্বে। ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এই তত্ত্ব পেরে।
আহা পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় রে হিন তত্ত্ব কেড়ে। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। ওরে ও পাগলা ভোলা, মেরে দে প্রলয় দোলা। ওরে ও পাগলা ভোলা, মেরে দে প্রলয় দোলা। ভারত ভুলা জোরসে ধরে হ্যাঁচকা টানে, ভারত ভুলা জোরসে ধরে হ্যাঁচকা টানে। মার হাত ওই দড়ি হাত, হবে নেই দুন্দুবি ডাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। মার হাত ওই দড়ি হাত, হবে নেই দুন্দুবি ডাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি। নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি। তেরে দেখি ভিনকার আলোয় ভিত্তি নারী, তেরে দেখি ভিনকার আলোয় ভিত্তি নারী। লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলু পারি। লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলু পারি। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি। নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি। তেরে দেখি ভিনকার আলোয় ভিত্তি নারী, তেরে দেখি ভিনকার আলোয় ভিত্তি নারী। লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলু পারি। লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলু পারি। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উলুক কাচির কাচির বেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উলুক কাচির কাচির বেদি। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়।